দর্শক, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। নতুন সরকার এলো। 3 দিন সরকার ছিল না। সেই 3 দিনের পরে 8 আগস্ট নতুন সরকার শপথ নিল। নতুন সরকারের 14 মাস পেরিয়ে গেল। এর মাঝে অনেক কথা হয়েছে। শেখ হাসিনার পতনের সূচনাটা কোথায় হয়েছিল? কোটা আন্দোলন। মূলত কোটা আন্দোলনের বিরোধিতা করার জন্যই এই আন্দোলনটা জোরদার হয়েছিল। তারপরে পুলিশের কিছু ভুল, পুলিশের কিছু ম্যাসাকার অবস্থা, আওয়ামী লীগের কিছু রাজনৈতিক ভুল, সেই কারণে সেটা চলে গেল সরকার পতনের আন্দোলনের দিকে। সেটাও আগস্টে গিয়ে একেবারে শেষ সময়ে সরকার পতন হলো। কিন্তু শুরুটা যেহেতু কোটা আন্দোলনের প্রেক্ষাপটটা কি? জুন মাসে আদালতে কোনো একটা পক্ষের রিটের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের যে এর আগের কোটা আন্দোলন 2018 কোটা আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করে দেওয়ার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা আবার পুনর্বহাল করলেন আদালত। পুনর্বহাল করার পরে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সেখান থেকেই তারা 54 সদস্যের একটা সমন্বয়ক কমিটি তৈরি করলেন। সমন্বয়ক সহ সমন্বয়ক মিলিয়ে সেখান থেকে তারা কোটা বিরোধী আন্দোলন শুরু করলেন। এটা মূলত কোটা বিরোধী আন্দোলন। কি কোটা থাকবে না? যে কোটা, বাংলাদেশের কোটা ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কোটাগুলো ছিল, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, আদিবাসী কোটা, যে কোটাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন বলেই মনে হয়েছে। বেশি রাগ ছিল মুক্তিযোদ্ধা কোটা। আবার যখন কোটা বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনে দেখা গেল যে নারীরাও ছাত্রীরাও বেশ সরব হচ্ছে, আমরা কোটা চাই না, অথচ কোটার মধ্যে নারী কোটা আছে। নারী কোটা থাকার কারণে নারীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরিতে বিভিন্ন জায়গায় প্রশাসনে, রাজনীতিতে, এখানে ওখানে, প্রাইমারি স্কুলে চাকরির কথাই যদি ধরি, এরকম ব্যাপারগুলোতে নারীদের, পিছিয়ে পড়া নারীদের একটা জায়গা নিশ্চিত ছিল যে কিছু না হলেও একটা সংখ্যক নারী সেখানে সুযোগ পাবে। কোটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হলো? নারীরা আর সেই সুযোগগুলো পেল না। এতদিন পরে 14 মাস পরে এসে এনসিপি নেতা সামান্তা শারমিন তিনি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বললেন, নারী কোটা না থাকলে নারীরা ধ্বংস হয়ে যাবে। তাহলে কোটা আন্দোলন কেন করেছিলেন? কি কারণে কোটা আন্দোলন করেছিলেন? কার স্বার্থ চরিতার্থ করার জন্য কোটা আন্দোলন করেছিলেন? কিংবা প্রশ্ন আসে, আন্দোলনটা কি সত্যিই কোটা আন্দোলন ছিল, নাকি মূলত এটা শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন ছিল? একটু বোঝার চেষ্টা করব কি বললেন তিনি পত্রিকাতে, কি ছিল 2024-এ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেত্রী সামান্তা শারমিনের কথা। তিনি আজকের পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকার নিয়ে এরই মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেখানে তাদের শিরোনামটা আপনারা দেখে নিন। শিরোনামটাও যে সাক্ষাৎকারে অনেক বিষয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু শিরোনামটা খুব মজার। শিরোনামে বলা হয়েছে যে কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না। সাক্ষাৎকারে সামান্তা শারমিন, কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না, অর্থাৎ কোটা প্রয়োজন, নারী কোটা প্রয়োজন। আজকে 14 মাস পরে এসে তিনি ভাবছেন, তিনি মনে করছেন যে নারী কোটা প্রয়োজন। তাহলে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। কি বললেন তিনি, একটু সেই মজার ব্যাপারগুলো একটু দেখি। তাকে অনেকগুলো প্রশ্নের মাঝে 2-3টা প্রশ্ন নিয়ে আমরা আলাপ করব। তিনি অনেক কথা বলেছেন, তিনি নিজে নির্বাচন করবেন কিনা, এনসিপি শাপলা নিয়ে কি ভাবছে, এটা ওটা, এনসিপির অর্থের উৎস থেকে আসছে, নানা কিছু নিয়ে কথা হয়েছে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এনসিপির নারী নীতি কি? আপনারা সরকারে গেলে নারীরা কি ধরনের স্বাধীনতা পাবে? সব ক্ষেত্রে অংশগ্রহণের নিশ্চয়তা কি তারা পাবে? নারী নীতি নিয়ে প্রশ্ন। তিনি উত্তরে বলছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষত আমি মনে করি বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্র থেকে শুরু করে পড়াশোনা, তার সামাজিক অবস্থান, সব জায়গায় অনিরাপত্তার বলয়ে আছে। এই বলয়টাকে আমরা মনে করি বাংলাদেশের নারীদের রাজনীতিতে আসার সক্রিয় ভূমিকা পালন করা, বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা, এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেক সময়। আমরা সেক্ষেত্রে মনে করি বাংলাদেশের রাজনীতির যদি মৌলিক পরিবর্তন করতে হয়,
তাহলে নারীদের অংশগ্রহণ কোনোভাবে বাদ দিয়ে এটা করা যাবে না। ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম নারীদের আসন সেই 5% সংরক্ষিত বলয়ে আটকে থাকার বাস্তবতা দেখলাম, কিংবা সেটা আটকে রাখতে বাধ্য হলাম আমরা। এখান থেকে অনেক রাজনৈতিক বাস্তবতা আমাদের বলা হলো, দেখানো হলো, কিন্তু এই রাজনৈতিক বাস্তবতাগুলো কারা তৈরি করেছে? এই রাজনৈতিক বাস্তবতাগুলো তৈরি করেছে পুরো রাজনৈতিক দলগুলো, এবং বাংলাদেশের রাজনীতিতে এখনও যে শক্তি প্রদর্শনের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় অর্থ এবং অস্ত্র দুটিই গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচনে আমরা অস্ত্রকে কী ভূমিকায় দেখতে পাবো, অর্থকে কী ভূমিকায় দেখতে পাবো, এগুলো পরিষ্কার নয়। এরকম একটি অনিরাপদ রাজনৈতিক পরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এনসিপির একটি গুরুত্বপূর্ণ দাবি এবং গুরুত্বপূর্ণ কার্যপরিধির অংশ। আমরা মনে করি বাংলাদেশের জনসংখ্যার যে অধিকাংশই নারী, সেই প্রতিফলনটা আমরা রাজনীতিতে দেখতে পাবো, ক্লাসরুমে দেখতে পাবো, যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে দেখতে পাবো, সেটা আমরা আশা করি। তিনি বিভিন্ন জায়গায় দেখতে চাচ্ছেন, তার প্রেক্ষাপটেই এবার সেই মজার প্রশ্নটা। সেখানেই প্রশ্ন করা হচ্ছে তাকে, ক্লাসরুম, রাজনীতি বা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রতিফলন দেখতে আরও কত বছর লাগতে পারে? ততদিন পর্যন্ত নারীদের কোটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন কি? মানে নারীদের এই জায়গায় প্রতিষ্ঠিত করতে হলে কি নারীদের কোটার প্রয়োজন? তাকে প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন, নারীদের কোটা ব্যবস্থা তুলে দেওয়া তাদের জন্য হুমকি স্বরূপ। কি ভয়াবহ মন্তব্য! নারীদের কোটা ব্যবস্থা তুলে দেওয়া তাদের জন্য হুমকি স্বরূপ। তারা যতটুকু কর্মক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আসতে পারছে, কোটা তুলে দিলে তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। তাহলে কোটা তুলে দিলেন কেন? কোটা তুলে দেওয়ার আন্দোলন করলেন কেন? শেখ হাসিনা যত খারাপ কাজই করুক, নারীদের পুনর্বাসনের জন্য তো বহু ভালো কাজ করেছে, তো সেগুলোকে অস্বীকার করলেন কেন? কোটা তুলে দেওয়ার এই লাগামহীন আন্দোলন কেন করলেন? এখন রিভার্স, একেবারেই নিজের যে আগের অবস্থা, 1 বছর আগের যে অবস্থান, সেই অবস্থানের রিভার্স মন্তব্য কেন করছেন? কেন এখন আপনি উপলব্ধি করছেন নারীদের কোটা না থাকলে তারা ধ্বংস হয়ে যাবে? অনিরাপত্তা, সামাজিক পরিস্থিতি সহ নানা কারণে উঠে আসতে তারা বাধার সম্মুখীন হয়। আমি মনে করি নারীদের ক্ষেত্রে অবশ্যই কোটা ব্যবস্থা থাকা উচিত, যাতে করে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি সামনের দিকে বা চাকরির ক্ষেত্রে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে কোটা ব্যবস্থা, যেটাকে আমরা টোকেনিজম বলি, নারীদের শুধু সামনে রেখে শো করা যে আমাদের সঙ্গে ফোরামে এত নারী আছে, এটার পরিবর্তন দরকার। বুঝতে পারলেন তো ব্যাপারটা? আরও একটা দুইটা প্রশ্ন নিয়ে কথা বলি, মানে এটার প্রাসঙ্গিক প্রশ্নই। তাকে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরে আমরা নারী ফুটবল দলের একাধিক ম্যাচ স্থগিত হতে দেখেছি, প্রকাশ্যে নারীদের হেনস্থার শিকার হতে দেখেছি, হেনস্থাকারীদের থানা থেকে সম্বর্ধনা দিয়ে বের করে আনতে দেখেছি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। এসব ঘটনায় এনসিপিকে সক্রিয় অবস্থানে দেখা যায়নি কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনি বলছেন, আমার ধারণা আপনার তথ্যে কিছুটা ঘাটতি আছে। যখন আক্রমণ করে মেয়েদের ম্যাচ বন্ধ করে দেয়া হয়েছিল, তখন আমাদের পার্টি হয়েছে কিনা মনে পড়ছে না। তখন তাদের পার্টি হয়েছে কিনা মনে পড়ছে না। তো পার্টি না হলে কি হয়েছে? আপনাদের অবস্থান ছিল না, আপনাদের জায়গা ছিল না, আপনাদের প্ল্যাটফর্ম ছিল না, আপনাদের ব্যানার ছিল না, তখন কি করেছেন? কিছুই করেননি। এবং সবথেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইপটিজিং করা যে ব্যক্তি, মানে নারীর পোশাক নিয়ে ইপটিজিং করা যে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করে, তাকে জামিনে মুক্ত করে ফুলের মালা দিয়েছিল কারা? সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেগুলো আপনারা দেখেননি? প্রতিবাদে কি করেছেন? কিছু করেছেন? নারীদের হেনস্থা হওয়ার যে ঘটনা, এই ঘটনা, ধর্ষণ সহ বিভিন্ন ঘটনায় যখন বাম দলের নেত্রীরা মিছিল করে যমুনার দিকে গেছে, তখন তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। আপনারা মুখ বুজে দেখেছেন, আপনারা প্রতিবাদ করেননি। কই, আপনারা তো মিছিল করেননি, মিটিং করেননি, অন্যান্য বিষয়ে আপনারা এত সোচ্চার, কিন্তু এই ব্যাপারে তো আপনাদের একটা মিছিল মিটিংও করতে দেখিনি। আবার তাকে প্রশ্ন করা হচ্ছে যে কোটা আন্দোলনের পর থেকে মেধা বনাম কোটার প্রশ্নে নতুন বিতর্ক হয়েছে। আপনি মনে করেন বর্তমানে চাকরির নিয়োগের ক্ষেত্রে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে? তিনি বলছেন যে না, হচ্ছে না। বাংলাদেশে এই সিস্টেমটাই নেই। আমাদের পরীক্ষা পদ্ধতি, এমনকি শিক্ষা পদ্ধতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, চাকরির ব্যবস্থাও ধ্বংস করেছে। চাকরির ক্ষেত্রে যে প্রশ্নগুলো যেভাবে নিয়োগ হয়, এটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সব ধ্বংস করেছে মানলাম, কিন্তু গত 1 বছরে এই যে প্রশাসনে বদলি, নিয়োগ বাণিজ্য,
এখানে এই নিয়োগ হবে, ওখানে ওই নিয়োগ হবে, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, ওসি নিয়োগ, ইওনো নিয়োগ, বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, এই নিয়োগ বাণিজ্যগুলো কারা করেছে? আওয়ামী লীগ খুবই খারাপ ছিল। আওয়ামী লীগ খারাপ ছিল বলেই তো তাদেরকে আমরা বিদায় করেছি। তো আওয়ামী লীগ খারাপ, যাদেরকে খারাপ হিসেবে আমরা বিদায় করলাম, ভালো সময়ে আমরা কি উদাহরণ তৈরি করতে পেরেছি? আবার তিনি এটাও উদাহরণ দিচ্ছেন যে মানে এখন আমরা দেখতে পাচ্ছি বাবর সাহেব, অর্থাৎ বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, তিনি একটি মন্তব্য করেছেন, রিসেন্টলি একটি বক্তব্য দিয়েছেন, ভালো করে পড়াশোনা করেন, পরীক্ষাটা দেন, ভাইবাটা ফেস করেন, তারপরে আমার যতটুকু সম্ভব আমি দেখব। এটা লাস্ট কে বলেছিল আপনার মনে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি বলেছিলেন আওয়ামী লীগ যারা করবে, যুবলীগ যারা করবে চাকরি, তারাই চাকরি পাবে, আর কে চাকরি পাবে? এতদিন পরে লুৎফুজ্জামান বাবর একই কথা বলছেন, তিনি এটা বলছেন। খুবই ভালো কথা। লুৎফুজ্জামান বাবরও খারাপ, আওয়ামী লীগের ভিসিও খারাপ, দুইজনই খারাপ। তো এই গত এক বছরে আমরা যে দৃশ্যগুলো দেখলাম, এ সমন্বয়ক এ সুযোগ পাবে না তো অন্য আরেকজন সুযোগ পাবে, ও এনসিপি করে, ও সুযোগ পাবে না তো অন্য আরেকজন সুযোগ পাবে, বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার সে জায়গা পাবে না তো অন্য আরেকজন জায়গা পাবে। এরকম ন্যারেটিভ দাঁড় করানো হয়নি বাংলাদেশে? হয়েছে তো। তো এই ন্যারেটিভগুলো কারা দাঁড় করিয়েছে? সুতরাং এই আপনি লুৎফুজ্জামান বাবরকে খারাপ বলছেন, আওয়ামী লীগের ভিসিকে খারাপ বলছেন, তারা খারাপ, মেনে নিলাম তারা খারাপ, কিন্তু এই ন্যারেটিভগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এনসিপির ব্যানারে, মানে নাগরিক কমিটির ব্যানারে, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে, এই কাজগুলো কারা করেছে? এই কাজগুলো মানে লুৎফুজ্জামান বাবর করেছে নাকি আওয়ামী লীগের ভিসি করেছে? কেউ তো করেনি, আপনারাই তো করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান করার জন্য সরকারি প্রতিষ্ঠানে 100টা সরকারি প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়া, এটা কারা করেছে? গুলশানে যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাওয়া, এটা কারা করেছে? হাঁসের মাংসের গল্প বলা এবং যে ছেলেটি ভিডিও বাইট দিয়ে রেখে গেল যে আমি যদি গ্রেপ্তার হই তাহলে আমার এই তথ্যটা মানে আপনারা সামনে নিয়ে আসবেন, তারপরে তার ভাষ্য অনুযায়ী মানে যখন দোষারোপ করা হলো উপদেষ্টাকে, তখন সেই উপদেষ্টাকে বাঁচানোর জন্য তার মানে ওই অভিযুক্তর স্ত্রীকে নিয়ে এসে সংবাদ সম্মেলনের নাটক কারা করেছে? সুতরাং আপনারাও কিন্তু ভালো কোনো ন্যারেটিভ, ভালো কোনো উদাহরণ তৈরি করতে পারেননি বলেই নানাভাবে আজকে নানা বিতর্কের জন্ম হচ্ছে। সবথেকে বড় যে ব্যাপারটা যেটা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আজকে এসে আপনার এই সাক্ষাৎকার এটা প্রমাণ করছে যে কোটা বিরোধী আন্দোলনটা সেটা ঠিক ছিল না। কোনটা তাহলে, কোনটা ভুল? আপনার আজকের এই সাক্ষাৎকারের অবস্থানটা ভুল, নাকি কোটা বিরোধী আন্দোলনটা ভুল, নাকি কোটা বিরোধী আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা থাকবে না এই ব্যাপারটা বাস্তবায়ন করার জন্যই ছিল? এই সরকার পতনের আন্দোলন নিয়ে আমার কোনো সে নাই। সরকার পতনের আন্দোলন হতেই পারে, সরকার খারাপ করেছে, সরকার দুর্নীতি করেছে, নৈরাজ্য করেছে, নিপীড়ন করেছে, শোষণ করেছে, খারাপ ছিল, ম্যাক্সিমাম এই ব্যাপারেই খারাপ ছিল। সরকারের কোনো মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, এগুলো সবই সত্য। কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের আগের যে অবস্থান, সেটা কি শুধুই মুক্তিযোদ্ধা কোটাকে বাদ দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের টার্গেট করেছিল? সেই প্রশ্নটা আজকে আসবে যখন আপনি বলছেন নারীদের কোটা যদি না থাকে তাহলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না। যদি নারীদের খুঁজেও পাওয়া না যায় তাহলে সেদিন কোটা বিরোধী আন্দোলনটা বিতর্কিত হয়ে পড়ে এবং আপনাদের অবস্থানটা বিতর্কিত হয়ে পড়ে। দর্শক, এ ব্যাপারে আপনার যে ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।